আগস্ট গণ অভ্যুত্থানের পরে সবার অন্যতম মৌলিক চাহিদা হিসেবে দাঁড়িয়েছিল আমাদের সংস্কার, রাষ্ট্রের সংস্কার হবে এবং তারপরে হবে নির্বাচন, এমনটাই কথা হয়েছিল। এবং তারপরে বেশ অনেকটা সময় কেটে গেছে, কিছু মানুষ একটু অস্থির হচ্ছে, জনগণের ভেতর অস্থিরতা দেখা গেছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বাকবিতণ্ডা সহ নানান রকম অস্থিতিশীল পরিস্থিতি দেখা দিচ্ছে। সেই সব কিছু নিয়ে আসলে আজকের কথা টার্নিং পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। SRS ইন্টারন্যাশনাল বিডি প্রেজেন্স টার্নিং পয়েন্ট ATN বাংলার এই আয়োজনে আজকের যে বিষয় সেটা হলো রাষ্ট্র সংস্কার নাকি নির্বাচন। আর কথা না বাড়িয়ে চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। শুরুতেই আমাদের সাথে আছেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অনেক অনেক স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। আর তার পাশেই আছেন ডাক্তার রাকিব আল হাসান, তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক। স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের দিনে রাষ্ট্র সংস্কার নাকি নির্বাচন, যেই বিষয় নিয়ে আসলে বেশ কয়েক মাস হলো আমরা কথা বলছি যে রাষ্ট্র সংস্কার হবে নাকি নির্বাচন হবে। অনেক রাজনৈতিক দল নিজেদের নানান রকম কথাবার্তায় জানিয়েছেন যে রাষ্ট্র সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং কিছু রাজনৈতিক দল বলেছেন অনেক সংস্কার হয়েছে, আমাদেরকে দিয়ে দেন, আমরা সংস্কার করব, এমনও কথাবার্তা আছে। তো এখন যে সংস্কারের আপডেট সেটা নিয়ে যদি শাহিন কিছু বলতেন। জি, এখানে আসলে রাষ্ট্র সংস্কার, বিচার, নির্বাচন তিনটা বিষয় আছে। তো সংস্কার, বিচার, নির্বাচন তিনটা কোনটার সাথে সাংঘর্ষিক না। সংস্কার আগে হবে না নির্বাচন আগে হবে, এটার বিষয়ে আমার সুনির্দিষ্ট মতামত হলো সংস্কার হওয়া দরকার। কিছু মেজর সংস্কার না হলে বর্তমানে যে 17 বছরের যে জঞ্জাল হয়ে গেছিল, এই জঞ্জাল পরিষ্কারের জন্য কিছু মৌলিক সংস্কার করা দরকার। নির্বাচন অবশ্যই হবে এবং সংস্কারটা দ্রুত করা দরকার। এই দ্রুত সংস্কারটা কবে হবে এটা একটা বড় প্রশ্ন। তবে আমার মনে হয় যে সংস্কার কিছু যদি এখন না হয় তাহলে পরবর্তীতে যখন নির্বাচন হয়ে যাবে, এর পরবর্তীতে রাজনৈতিক সরকার আসলে এই সংস্কারটা কতটুকু হবে আমরা সন্দিহান। দ্বিতীয় বিষয় হলো, আপনি দেখবেন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, ওই সময়ে দেখবেন যে বিচার বিভাগ এখান থেকে বর্তমানে যে অবস্থায় আছে এই অবস্থায় আসার ক্ষেত্রে ওই সময়টা কিন্তু খুব অবদান আছে। কোনো রাজনৈতিক সরকার বিচার বিভাগকে পৃথক করেন নাই, কিন্তু ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় আপনি দেখবেন ব্যারিস্টার মইনুল হোসেন, যিনি আইন উপদেষ্টা ছিলেন, তার একক কর্তৃত্বে বিশেষ করে উনি বিচার বিভাগকে পৃথককরণ করলেন। আপনি দেখেন বিএনপির যে সরকার ছিল 91 থেকে 95, এরপরে আওয়ামী লীগ সরকার 96 থেকে 2001 থেকে 6 সাল পর্যন্ত, এই সময় যে রাজনৈতিক সরকারগুলো ছিল কখনোই কিন্তু রাজনৈতিকভাবে এই বিচার বিভাগ সংস্কার হয় নাই। কখন হলো? যখন একটা অরাজনৈতিক সরকার আসলো, তারা চিন্তা করলো যে আসলে বিচার বিভাগ পৃথক হওয়াটাই বাংলাদেশের মানুষের জন্য খুবই জরুরি। এই জন্য তারা কিন্তু খুব ভূমিকা নিয়ে এই বড় সংস্কারটা করলেন। এই জন্য আমার মনে হয় যে গত 17 বছরে অনেক কিছু অপরিচ্ছন্ন হয়ে গেছে, এটাকে পরিচ্ছন্ন করার জন্য বা সংস্কার করার জন্য এটা হাই টাইম। এইটা যদি আবার পার হয়ে যায় তখন দেখবেন এই সংস্কারগুলো না হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমরা বলি যে মৌলিক সংস্কারগুলো করেন, নির্বাচনও করেন। আপনি সংস্কার যত দ্রুত করতে পারেন করে ফেলেন, তারপরে ইলেকশনটা করে মানে নির্বাচনটাও করেন। এখন নির্বাচন আপনি পিছিয়ে দিবেন, সংস্কার করবেন না, এটাও যেমন হওয়া উচিত না। আবার নির্বাচনকে পিছিয়ে দিয়ে কিছু স্বার্থান্বেষী মহল যদি চিন্তা করে যে আমরা সংস্কারের কথা বলে বলে টাইম পাস করবো, ইলেকশন আরও পরে দেবো, সেটাও কিন্তু ঠিক না। এজন্য আমাদের বক্তব্য হলো যে সংস্কার দ্রুত করেন, নির্বাচনও দ্রুত করেন। নির্বাচন এবং সংস্কার কোনো সাংঘর্ষিক কোনো বিষয় না। আচ্ছা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এনসিপি কিভাবে সেটা একটু শুনবো, তার আগে ডাক্তার রাকিব আল হাসান তার কাছেও এসে যেতে চাই এবং বিশ্লেষণায় কি আসলো যে সংস্কার ইতিমধ্যে কেমন হলো এবং এখন আসলে এখনকার যে পরিস্থিতি সেটা নিয়ে আপনার ভাবনা কি? আসলে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দেখুন, আমাদের গত 9 মাস পার হয়ে গেল, আমরা এখনো কোনো সংস্কারের কোনো দৃশ্যমান কোনো কাজ দেখিনি, আমরা বিচারের কোনো দৃশ্যমান প্রক্রিয়া দেখিনি। কিছু কিন্তু আমাদের প্রস্তাবনা হয়েছে, মানে আমাদের যে ঋণ ছিল সেগুলো গঠন করা হয়েছে, ঐক্যমত কমিশনের সাথে আলোচনা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে, কিন্তু এখনো পর্যন্ত 9 মাসে আমরা কোনো দৃশ্যমান কোনো সংস্কার দেখিনি, 9 মাসে আমরা কোনো দৃশ্যমান বিচার দেখিনি। এবং একই সাথে আওয়ামী লীগের যে নিষিদ্ধকরণ বা আওয়ামী লীগ বা ফেসিবাদকে নিষিদ্ধকরণ, নৌকাকে নিষিদ্ধকরণ, তো এই বিষয়ে কোনো আমরা দৃশ্যমান কোনো স্পষ্টত আমরা কার্যবিধি আমরা দেখিনি। তো দেখুন, আসলে সংস্কার, ভাই যে কথাটি বলছে যে মৌলিক বিষয় সংস্কারটা খুব জরুরি, আমিও সেই একই সাথে বিশ্বাস করি যে আসলে ধরুন আমরা আসলে কিছু অযাচিত অনেক কিছু নিয়ে আসলে বেশি বাড়াবাড়ি মনে হচ্ছে আমার কাছে। দেখুন, এই রাষ্ট্রের যে ফেসিবাদী কাঠামো, আমাদের মেইন জনগণের, আপনি যদি রাস্তা দিয়ে হেঁটে গিয়ে মানুষকে জিজ্ঞেস করেন যে আপনি কি চান কি চান না, 1 নম্বর কথা হচ্ছে কি আমরা কোনো ফেসিবাদী আসন চাই না। আমরা চাই না যে বাংলাদেশে আর একটা হাসিনা হয়ে উঠুক, আর একটা মনস্টার হয়ে উঠুক। এখন হাসিনা মনস্টার হয়ে ওঠার জন্য কিংবা আওয়ামী লীগ যে ফেসিবাদ হয়ে উঠছে, আর একটি নতুন পলিটিক্যাল পার্টি ইলেকশনের পরে, সে ফর এক্সাম্পল যদি বিএনপি ক্ষমতা আসে কিংবা এনসিপি ক্ষমতা আসে কিংবা জামাত ক্ষমতা আসে কিংবা XYZ যেই ক্ষমতা আসে, সেই জন্য ফেসিবাদী বন্দোবস্ত কায়েম না করতে পারে, সেই জন্য আপনার যে বেসিক যে জিনিসগুলো সেগুলোতে আপনার নজর দেওয়া উচিত। সেই প্রসঙ্গ আপনাকে আসি, সে প্রসঙ্গ হচ্ছে ধরুন আপনি
এক নম্বর কথা হচ্ছে কি আমাদের দেশে যে একটি স্মুথ পাওয়ার ট্রানজিশন নেই, সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রের সবচেয়ে বড় ক্রাইসিস। আবার আমাদের যে স্মুথ পাওয়ার যে ট্রানজিশন নাই, এবং আপনার যখন 5 বছর পর পর স্মুথ পাওয়ার ট্রানজিশন থাকবে না, তখন হচ্ছে কি আপনার যে ফেসিবাদী বন্দোবস্তটা পারফেক্টলি কায়েম হয়ে যাবে। এবং আমাদের সবচেয়ে বড় জরুরি জিনিসটি সেটা হচ্ছে কি আমাদের নির্বাচনী ব্যবস্থার দিকে নজর দেওয়া উচিত। আমাদের কেয়ামতের আগ পর্যন্ত কেউ যেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নির্বাচন ব্যবস্থা নিয়ে কেউ যেন আর নাক গলাতে না পারে, কেউ যেন আর মাথা ব্যথার কারণ না হয়ে দাঁড়াতে পারে, সেটিতে আমার মানে জোর প্রচারণা করা উচিত। এবং আপনি যদি দেখবেন যে আমাদের 5 বছর পরে পর একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে, সরকার স্মুথ পাওয়ার ট্রানজিশন থাকবে, এবং যে তত্ত্বাবধায়ক সরকারটি আসবে সেটি 90 দিন বা কিংবা 120 দিনের বেশি থাকবে না। এই বিষয়ে যদি বাংলাদেশের প্রত্যেকটি পলিটিক্যাল স্টেক হোল্ডার একমত হয়, তাহলে মোটামুটি বাংলাদেশে 50% প্রবলেম সলভ হয়ে যায়। তার পরবর্তী আপনি দেখেন আরও কিছু বাইরে বিচার বিভাগের সংস্কার বলছে, এবং আমাদের যে হাসিনার আমলে গত 17 বছর আমরা যে ক্যাঙ্গারু আদালত দেখেছি, যে আমাদের দেশে যে পলিটিক্যাল পার্টিগুলো আসলে তারা যে মানে আইন আদালতের মাধ্যমে পুলিশকে ব্যবহার করার মাধ্যমে জনগণকে হয়রানি করা, রাষ্ট্রের নাগরিকদেরকে হয়রানি করা এবং প্রতিপক্ষকে ঘায়েল করার যে বন্দোবস্ত, যে নীতিটা তারা গ্রহণ করেছিল, সেটিতে যদি আমরা বেরিয়ে আসতে পারি, পাশাপাশি যদি আমরা দুদক এবং এনআরবিতে যদি আমরা নজর দিতে পারি এবং স্বাধীন ব্যবস্থা করতে পারি, তাহলে মোটামুটি বাংলাদেশে 50 to 70% প্রবলেম সলভ হয়ে যায়। বাকিগুলো ধরুন আপনি দেখেন, এখন আপনি রাতারাতি বাংলাদেশের আমরা গত 17 বছর ধরে আমরা কোনো ডেমোক্রেটিক প্রসেসের সিস্টেম আমরা ছিলাম না। এখন আপনি যদি রাতারাতি মনে করেন যে আমি কালকে আমি ইউরোপ আমেরিকার মতো পাশ্চাত্য দেশগুলোর মতো ওয়েস্টার্ন কান্ট্রির মতো আমি ডেমোক্রেটিক প্র্যাকটিস হবে, এটা আসলে হবে না। তো সুতরাং আমাদেরকে আসলে একটি সিস্টেম হইতে যেতে হবে, এটা চর্চার বিষয়টা প্র্যাকটিসের বিষয়। তো আপাতত আমি মনে হয় যে মানে কি হবে না হবে, রাষ্ট্রের নাম কি হবে না হবে, জাতিসংগীত কি হবে না হবে, এগুলো বিষয় ফোকাস না করে আমাদের এই 4টি বিষয় যদি আমরা ঐক্যমত্য করতে পারি, তাহলে আমাদের সংস্কার প্রক্রিয়াটি দ্রুততম হয়, এবং আমরা আগামী ডিসেম্বরের মধ্যেই হয়তো আমরা জাতীয় নির্বাচন মাধ্যমে আমরা একটি ইলেক্টেড গভর্নমেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারবো। তো সেই ক্ষেত্রে ইতোমধ্যেই সংস্কার কমিশন গঠিত হয়েছে, এবং নারী সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে ইতোমধ্যে বেশ চাঞ্চল্যকর সমালোচনা শুরু হয়েছে। সেখানে হেফাজত সহ বেশ কিছু রাজনৈতিক দলের চরম কিছু প্রতিক্রিয়াও আমরা দেখতে পেয়েছি, কিছু গ্রহণযোগ্য নয় এমন ঘটনাও দেখা গেছে। তো পুরো সংস্কার প্রক্রিয়ার এই যে ঘটনা, এই ঘটনার প্রভাব আসলে কি হতে পারে, বা এই ঘটনা কেন হলো এরকম, সেটাও যদি একটু শুনতাম শাহিন আপনার কাছে। আচ্ছা, এখানে আপনি দেখবেন যে মোট 11টি সংস্কার কমিশন হয়েছে, এবং এই সংস্কার কমিশনের রিপোর্টের আলোকে একটা ঐক্যমত কমিশন হয়েছে অলরেডি। ঐক্যমত কমিশন কাজ করতেছে। এখানে ঐক্যমত কমিশন একটা ফাইনাল রিপোর্ট দিবে, তার ভিত্তিতে আমার ধারণা, আমি যতটুকু শুনেছি বা জেনেছি, এই ঐক্যমত কমিশনের রিপোর্টের ভিত্তিতে মৌলিক সংস্কারের যে কাজগুলো শুরু হবে আর কি। আপনি যেটা বললেন নারী সংস্কার কমিশন, এই নারী সংস্কার কমিশনে আমাদের এনসিপির পক্ষ থেকে আমরা সুনির্দিষ্টভাবে কিছু এখানে বিষয় উল্লেখ করেছি। এই সংস্কার কমিশনের কিছু ইসের সাথে, তাদের যে কিছু যুক্তির সাথে আমরা একমত না, এবং কিছু বিষয় তারা ভালো উল্লেখ করেছে আর কি, মানে তারা এখানে ভালোই বলেছেন। তো যে বিষয়গুলো একমত না সেটা হলো যে এখানে বাংলাদেশের আমাদের ধর্মীয় যে সমাজ ব্যবস্থা, এখানে প্রায় 90% বা তারও বেশি মুসলিমদের একটি ধর্মীয় বিধান আছে, সেটা হলো আমাদের একটা ফ্যামিলি কোড আছে বা আমাদের ফ্যামিলি ল আছে। এই বাংলাদেশের মুসলিম যে ফ্যামিলি ল, এটা ইসলামী শরিয়া থেকে উদ্ভূত, এবং এই ইসলামী শরিয়া থেকে উদ্ভূত এই আইনটা মুসলিম পার্সোনাল শরিয়ত অ্যাক্ট, এই আইনের মাধ্যমে আবার এখানে অ্যাপ্লিকেবল করা হয়েছে। সুতরাং আমাদের যে ইনহেরিটেন্স ল, আমাদের যে উত্তরাধিকার আইন, এটা হলো কোরআন হাদিসে যেভাবে আছে সেভাবেই কিন্তু বাংলাদেশে ফলো করা হয়, এবং এইটাই আইন। সুতরাং এই আইন পরিবর্তন করে এটা মুসলিম ধর্মীয় সমাজ মেনে নেবে না। কেন মেনে নেবে না? কারণ হলো কোরআন শরীফে স্পষ্ট করে কে কতটুকু অংশ পাবে, মেয়ে কতটুকু পাবে, মা কতটুকু মানে এখানে কতটুকু পাবে, ছেলে পিতা, এগুলো বলা আছে। সুতরাং আপনি যখন এই কোরআনিক আইনটা আপনি চেঞ্জ করতে যাবেন বা একটা ইউনিফাইড কোড সিস্টেম করতে যাবেন, তখন কিন্তু বাংলাদেশের মুসলিম সমাজ এটা কিন্তু মেনে নেবে না। এটা ধর্ম পালন করুক বা না করুক, কিন্তু এই পয়েন্টে কিন্তু তারা একমত। এখানে আরেকটা বিষয় আপনি দেখেন, অলরেডি ইসলামে একজন মুসলিম নারীকে যেভাবে মর্যাদা দেওয়া হয়েছে, সম্পত্তির যে অংশ দেওয়া হয়েছে, এখনও কিন্তু বাংলাদেশের মুসলিম সমাজে এটা এক্সিকিউট করা যায়নি। এখনও আপনি দেখবেন যে একজন পিতা মারা গেলে বোনদেরকে বঞ্চিত করা হয়। ইসলামী শরীয়ত যেভাবে একজন ভাইয়ের অর্ধেক একজন বোনকে দেওয়া হয়েছে, সেইভাবেও কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয় না। তা আমরা আমাদের বর্তমানে এক্সিস্টিং রাইটটাকেই কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারিনি। সুতরাং আপনি আবার সমান করে আপনি কোরআনকে চেঞ্জ করে একটা বিতর্ক তৈরি করবেন, এটা বাংলাদেশের মুসলিম সমাজ যেহেতু আছে এটা মেনে নেবে না, এটা কোনো পক্ষই মেনে নেবে না। আরেকটা বিষয়, এই নারী সংস্কার কমিশনে যারা সদস্য আপনি দেখবেন, এটা বিভিন্ন কমিউনিটির লোক এখানে থাকতে হয়, কিন্তু ইসলামী ধর্মীয় মনোভাবাপন্ন যে সেক্টরগুলো আছে এখান থেকে কিন্তু কাউকে সদস্য হিসেবে এখানে নেওয়া হয়নি, যে কারণে যারা ইসলাম ফলো করে বা এই কোরআনিক বা শরিয়া আইন সম্পর্কে যারা জানে, এই ধরনের বিশাল স্টেক হোল্ডারকে আপনি এখানে কিন্তু পার্টিসিপেট করার সুযোগ দেন নাই, যে কারণে এই নারী কমিশনের রিপোর্টটা এটা অসামঞ্জস্য বা অসম্পূর্ণ রয়ে গেছে। সেকেন্ড বিষয় হলো আপনি দেখবেন, যেটা নিয়ে এখানে বেশি বিতর্ক হচ্ছে,
যে প্রস্টিটিউশনকে একটা মানে পেশার মর্যাদা দেয়া, এটা আসলে আপনি যদি ধর্মীয় দিক থেকে দেখেন বা সামাজিক দিক থেকে দেখেন, বাংলাদেশে এখনও ওইভাবে এই সমাজ গঠন হয় নাই যে প্রস্টিটিউটকে একজন তাকে একটা পেশাজীবী হিসেবে গণ্য করবে। এবং আমার মনে হয় এটা সারা বিশ্বে কোথাও এভাবে একটা পেশা হিসেবে কিন্তু মর্যাদা দেওয়া হয় নাই। বিভিন্ন জায়গায় এটাকে কিন্তু বিভিন্নভাবে দেখা হয়। আপনি ইসলামিক সমাজ একরকম দেখে, আপনি ক্রিশ্চিয়ান কালচার, আপনি জুডাইজম যে আপনার যে ইহুদিদের যে কালচার, সেখানে কিন্তু এটাকে পেশা হিসেবে মর্যাদা দেওয়া হয়নি। সুতরাং আপনি এই কনসেপ্ট বাংলাদেশে নিয়ে আসলে এই মুহূর্তে এটা এই সমাজ গ্রহণ করবে না। যেটা যে সমাজ গ্রহণ করবে না বা করতে পারবে না, এই ধরনের মতামত যদি না দিত তাহলে দেখেন ভালো হতো আর কি। আর এখানে নারী বিষয়ে আমাদের যে সুনির্দিষ্ট মতামত হলো, বাংলাদেশে বা ইসলামে বা হিন্দু ধর্মে একজন নারীকে যে রাইট দেওয়া হয়েছে, সেই রাইট এখন পর্যন্ত তারা অ্যাভেইল করতে পারছে না। সুতরাং আমরা মনে করি যে রাইট, এক্সিস্টিং রাইট যেটা আছে প্রত্যেক নারীর, সেই রাইটটা তারা অ্যাভেইল করুক বা এই মর্যাদার আমাদের সমাজে ফিরে আসুক। তাহলে আমার মনে হয় এই সমাজ আরও বেশি গণতান্ত্রিক হবে, আরও বেশি নিরপেক্ষ হবে। আচ্ছা, আরেকটা বিষয় আছে যে হেফাজত এর যে প্রতিক্রিয়া, সেটার জন্য 6 জন নারী তাকে আবার তাদেরকে একটা রাজনৈতিক লিগ্যাল নোটিস দিয়েছে, রাইট? লিগ্যাল নোটিসটা দেওয়াটায় প্রতিক্রিয়া কি হতে পারে? সেখানে কোনো রকম কোনো ঘটনা ঘটতে পারে কিনা? এখানে হেফাজতের সমাবেশে কিছু নারীদের নিয়ে বক্তব্য দেওয়া হয়েছে, কিছু গালিগালাজ করা হয়েছে বলতে মানে আমরা এখানে শুনেছি আর কি। তো এখানে অপ্রীতিকর কিছু শব্দ যদি ব্যবহার করে থাকে, সেই জন্য আজকে দেখলাম হেফাজতে ইসলাম একটা তারা প্রেস নোট দিয়েছে এবং তারা বলেছে এইটা হেফাজতের কোনো মানে কি বলে মানে সামষ্টিক বা দলগত কোনো বক্তব্য ছিল না, একজন ব্যক্তির বক্তব্য ছিল, এটার সাথে হেফাজত একমত না। এটার একটা বিষয়। সেকেন্ড বিষয় হলো 6 জন নারীর একটা লিগ্যাল নোটিশ দিয়েছে যে কেন তারা এই ধরনের খুব খারাপ শব্দগুলো ব্যবহার করছেন। আমি মনে করি যারা এই শব্দগুলো ব্যবহার করছেন তারা এগুলো ব্যবহার না করলে পারতেন, এবং এই ধরনের শব্দ ব্যবহার করা নারীদের ক্ষেত্রে এটা অনভিপ্রেত এবং উচিত না। এটা আপনি আপনার বক্তব্যগুলো আপনি সুন্দরভাবে বলবেন, এতে আপনার বক্তব্যগুলো যদি কেউ মানবে, না মানলে সেটার ভিন্ন বিষয় থাকতে পারে। আর লিগ্যাল নোটিশ দেওয়ার প্রেক্ষিতে আমি মনে করি যে এখানে লিগ্যাল নোটিশ দেওয়ারও ওরকম গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। এটা লিগ্যাল নোটিশ না দিয়ে সামাজিকভাবে যদি এটাকে উপস্থাপন করা যেত আরও বেশি ভালো হতো। একটু যদি আসি আর রাকিব আপনার কাছে এসে একটু জানতে চাই যে এই যে নারী সংস্কার কমিশন এবং সংস্কার কমিশন নিয়ে যে নানান রকম বিতর্ক তৈরি হচ্ছে, সেই জায়গাটা আসলে কীরকম? নারী সংস্কার কমিশনের মাধ্যমে আমরা নতুন আরেকটা জিনিস আমাদের কাছে এক্সপোজড হয়েছে। সেটি দেখুন, আমাদের গত 7-8 মাস থেকে যখন থেকেই এই সংস্কার প্রক্রিয়াটি শুরু হলো, ঐক্যমত কমিশন গঠন হলো, সংস্কার কমিশন গঠন হলো, তখন থেকে বলা হচ্ছিল যে বিএনপি সংস্কার চায় না, তারা নির্বাচনে যেতে চায়, তারা সংস্কার ছাড়াই নির্বাচনে যেতে চায়। কিন্তু দেখুন, বিএনপি কিন্তু নারী সংস্কার কমিটি কিন্তু বাতিল চায়নি। 3টি গ্রুপ কিন্তু নারী সংস্কার কমিটি পুরোটি বাতিল চেয়েছে। একটি হচ্ছে কি জনাব হাসনাতুল্লাহর নেতৃত্বে, তিনি একজন কেন্দ্রীয় নেতা এনসিপি, হেফাজত চেয়েছে, আরেকজন চেয়েছে যিনি সম্প্রতি 21 পদক পেয়েছেন, বিখ্যাত সাংবাদিক জনাব মাহমুদুর রহমান। দেখুন, এখন কিন্তু তারা কিন্তু বাংলাদেশের মোর দেন 50% পিপল হচ্ছে নারী। সুতরাং নারীদের কিছু বিষয়ে সংস্কার দরকার, নারীদের মর্যাদা, নারীদের ফ্রি অ্যাক্সেস দেওয়া, নারীদের নিরাপত্তা দেওয়া, সিকিউরিটি দেওয়া, অনেক কিছুতেই দেওয়া উচিত। কিন্তু এই জিনিসগুলো আসলে খুব বিতর্ক তৈরি করে, এবং আপনি যখন কোনো সেন্সিটিভ জিনিসে আঘাত করবেন তখন হবে কি পুরো জিনিসটা গোলমাল হয়ে যাবে। আপনি দেখুন, আমাদের দেশে 92% মানুষ মুসলিম, এবং আমাদের এই মুসলিম শরিয়া ভিত্তিক কিছু নিয়ম আছে, এবং তারপরে হিন্দুদের তো আসলে সম্পত্তি দেওয়ারই কোনো সিস্টেম নাই, আমি যতটুকু জানি তার ধর্মীয় নিয়ম অনুযায়ী। তো আপনি যখন এই সামান্য এই জিনিসগুলো যেটা আছে এক্সিস্টিং ল, ভাই যেটা বলছিল যে এক্সিস্টিং লটা তো আপনি অ্যাপ্লাই করা হচ্ছে না। আরেকটা বিষয় আপনি দেখেন, কোরআনে কিন্তু জাকাত, সালাতের পরে জাকাতের কিন্তু সবচেয়ে বেশি স্ট্রিক্টলি বলা হয়েছে। কোরআনে সবচেয়ে বেশি হারাম করা বলা হয়েছে সুদ, কিন্তু আপনি দেখেন আমাদের যদি ব্যাংকিং সিস্টেমগুলো দেখেন, এটা তো সুদ সিস্টেম। ইভেন আমাদের যে ইসলামিক ব্যাংকগুলো বলে সেগুলো তো সুদ সিস্টেমের মধ্যে, কিন্তু সেগুলো নিয়ে কিন্তু কোনো উচ্চবাক্য হয় না। এবং আপনি দেখেন, যেটা আমি বলছিলাম যে জাকাত যদি আপনি ঠিকভাবে দিতে পারতেন তাহলে তো বাংলাদেশে অর্ধেক দারিদ্রতা মানুষ মুক্ত হয়ে যেত, কিন্তু সেগুলো নিয়ে কিন্তু তারা বলছে না। সুতরাং এই সামান্য জিনিসগুলো যখন আপনি বিতর্কিত করবেন, তখন এই বিতর্কিত তৈরি করার মাধ্যমে অন্য সংস্কার যেগুলো হওয়ার কথা সেগুলোতে ইফেক্ট পড়ে, সেগুলো ব্যাহত হয় আর কি। তো আমরা আসলে ধরুন আমাদের মূল ফোকাস যদি ঠিক থাকে যে আমরা আসলে মৌলিক সংস্কারের দিকে নজর দিব, এবং একই সাথে আমরা আমাদের যদি নির্বাচনের প্রক্রিয়াটা যেন ত্বরান্বিত হয় এবং সেটা যেন ব্যাহত না হয়, সেই দিকে যদি ফোকাস থাকে, তাহলে আমার মনে করি এই জিনিসগুলো খুব স্মুথ, নাহলে আদারওয়াইজ এই মানে অনৈক্য সৃষ্টি এবং অনৈক্য যদি সৃষ্টি হয়, যত বেশি ঐক্যমত গঠনে আপনার বিঘ্ন হবে, তত কিন্তু ফেসিবাদ কিংবা স্বৈরাচার আবার নাড়া দিবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে জুলাই গণ অভ্যুত্থানের একটা যে দাবি ছিল যে গণশত্রু আওয়ামী লীগের বিচার করা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, তো এখন পর্যন্ত কি অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক দেখেছেন কিনা এই বিষয়ে, বা বিচার কার্য নিয়ে আসলে আপনার মতামত কি? আন্তরিকতার কথা যদি আপনি বলেন, সেটা হচ্ছে দেখুন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু বলেছেন যে আসলে তাদের সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত নেবে না।
তো আপনি দেখেন আওয়ামী লীগকে আসলে সিদ্ধান্ত নিষিদ্ধ করবে কিনা, একটি পলিটিক্যাল পার্টিকে আপনি কীভাবে নিষিদ্ধ করবেন, আমি আরেকটু আপনার সাথে টু সাম এক্সটেন্ট আপনার সাথে আমি যোগ করতে চাই। দেখুন আমাদের যে এই জুলাই গণহত্যার যে রিপোর্টটি জমা দিয়েছিল ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং টিম, তারাও কিন্তু সেই বলেছে তারা কোনো পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ চায় না, এবং জাতিসংঘ বলেছে, ইউএসএ বলেছে, এবং ইউরোপিয়ান ইউনিয়নও বলেছে, এবং সব মেজর পলিটিক্যাল মানে বৈদেশিক শক্তিগুলো কিন্তু তারা কোনো পলিটিক্যাল পার্টির নিষিদ্ধ চায় না। কারণ আপনি দেখেন আপনি আওয়ামী লীগ যদি আমি 20% যদি ভোটার ধরি, বা 2 কোটি 2.5 কোটি মানুষের যদি একদম কোর ভোটার ধরি, তাহলে এই মানুষের ভোটিং রাইটসগুলো কীভাবে যাবে? তো আসলে এটা একটা খুব জটিল প্রক্রিয়া, এবং সেই জটিল প্রক্রিয়া দিয়ে কীভাবে যাবে, হাঁটবে। কিন্তু এই জটিল প্রক্রিয়া সরকার কেন, এই মুহূর্তে তো সরকার ক্ষমতায়, এখন সরকার যদি ক্ষমতায় এটাকে কোনো সিদ্ধান্ত না নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর উপর চাপিয়ে দেয়, তো সেটা আসলে খুব বেশি মানে শোভনীয় দেখায় না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে দেখুন আওয়ামী লীগকে আসলে ধরেন কীভাবে নিষিদ্ধ করবে না, এটা ভাই আইন প্রক্রিয়া আর ভালো বলতে পারবেন। কিন্তু আমি যেটা মনে করি ধরেন হচ্ছে কি আওয়ামী লীগের আপনি বিচার কার্যক্রম শুরু করতে পারেননি। আপনি যদি ধরেন আওয়ামী লীগের টপ টু বটম যদি আপনি বিচার কার্যক্রম এবং ইনসাফের ভিত্তিতে, রাষ্ট্র তো আসলে ইনসাফের ভিত্তিতে বিচার করবে, তো ইনসাফের ভিত্তিতে যদি আপনি বিচার প্রক্রিয়াটা করতে পারেন, তাহলে আসলে ধরেন আওয়ামী লীগের তার মাঠে দাঁড়ানোর কোনো সুযোগ থাকে না, মানে ফেসিবাদ তো এভাবেই কভার হয়ে যায়। তো সুতরাং আপনি যদি ইনসাফের দেখুন, আপনি দেখেন মানে একজন সে থাকে ঢাকায়, তাকে যদি আপনি সে ঠাকুরগাঁয়ে যদি হত্যা মামলায় দেন, কিংবা যার বাড়ি ঠাকুরগাঁয়ে তাকে যদি আপনি পটুয়াখালী দেন, বরিশালে দেন, তাহলে তো আসলে এই বিচার প্রক্রিয়াগুলো আসলে স্বচ্ছ প্রক্রিয়া হয় না। তো আমাদের যদি বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ করতে চান এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমরা যদি বিচার প্রক্রিয়া শুরু করতে পারি, তাহলে আমার মনে হয় না যে ধরেন আওয়ামী লীগ কি নিষিদ্ধ হলো কি হলো না এটা খুব বার্নিং কোশ্চেন হয়ে দাঁড়াবে। কারণ আলটিমেটলি ধরেন আওয়ামী লীগ গত 17 বছরে যে পরিমাণ অপকর্ম করেছে, সেই অপকর্ম যদি আপনি তাদেরকে বিচার করতে যান, তাহলে ধরেন শেখ হাসিনাকে 500 বার ফাঁসি দেওয়া যায়। তো সুতরাং মানে এই জিনিসগুলোকে আসলে আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির যদি অ্যাকোমোডেশন হয় এবং সেই অ্যাকোমোডেশনের ভিত্তিতে যদি রাষ্ট্র সেই সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে আমার মনে হয় না যে এই জিনিসগুলো খুব বেশি জটিল প্রশ্ন তৈরি করে, এবং সেটি আসলে খুব স্মুথলি যাওয়ার কথা। শাহীন, লিগ্যাল টার্মের কথাই বলি যে আসলে সর্বকালের একটি শ্রেষ্ঠ নির্বাচন এবার হওয়ার কথা আছে, এবং আওয়ামী লীগ একটি অন্যতম জনপ্রিয় দল ছিল, সেটা মানতেই হবে। এবং তারপরে ফ্যাসিবাদের দিক থেকেও তারা আসলে নেগেটিভলি জনপ্রিয় হয়েছে, এবং সাথে বিএনপি অন্যতম রাজনৈতিক দল, যেটা জনপ্রিয়তাও কম নয়। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে ছাড়া একটা সর্বকালের শ্রেষ্ঠ নির্বাচন অ্যারেঞ্জ করা সম্ভব কিনা, সাথে বিভিন্ন উপদেষ্টারা নানানভাবে সংস্কারকে সামনে রেখে নির্বাচনের গতি কিন্তু একটু পিছিয়েছেন, এমনটা অভিযোগ উঠেছে। এনসিপি থেকেও আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তারা বলেছেন শেখ হাসিনার বিচার না করে নির্বাচন চাই না, বা শেখ হাসিনা সহ কোনো নির্বাচন হবে না। সব মিলিয়ে আপনার কাছে কিছু শুনতে চাই। আচ্ছা, আপনি দেখেন যে গত 5 আগস্ট যে ঘটনাটা ঘটলো, যে অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের কিন্তু যে 2000 বা 1400 এই ধরনের একটা সংখ্যা আছে, যে মানুষ মানে হত্যা করা হলো, শহীদ করা হলো, অনেক হাজার হাজার আহত করা হলো। আপনি দেখবেন এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মী, ইভেন শেখ হাসিনা থেকে শুরু করে কারোর মধ্যে কোনো রিপেন্টেন্স নাই, কোনো অনুশোচনা নাই যে এই যে ঘটনাটা ঘটলো এটা অন্যায় হয়েছে, এটা ঠিক হয়নি। সে ক্ষমতা আঁকড়ে ধরেছিল 17 বছর, সেখান থেকে মানুষজন যে বিদ্রোহী হয়ে গেল, কেন বিদ্রোহী হয়ে গেল, কি কারণ হলো? এই স্বৈরাচার যে বাংলাদেশে চেপে বসছিল, মানুষ কিন্তু তার বিরুদ্ধে ছাত্র জনতা অভ্যুত্থান করেছে। এখন এই অভ্যুত্থানের মাধ্যমে যদি আওয়ামী লীগকে এদেশের জনগণ চাইতো যে না, এই স্বৈরাচারী সরকার স্বৈরাচার করার পরেও এর মধ্যে ভালো কিছু আছে, তাকে আমরা রাখি, তাহলে কিন্তু হাসিনাকে এভাবে নামতে হতো না, তাহলে আলোচনার মাধ্যমে সমাধান হতো ওই সময়। সুতরাং এই 2000 মানুষ শহীদ হওয়ার মাধ্যমে এবং হাজার হাজার মানুষ আহত হওয়ার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ কিন্তু আওয়ামী লীগকে নো বলে দিয়েছে। আগামী নির্বাচনে আপনি যদি এই ফ্যাসিজমকে আপনি যদি প্রশ্রয় দেন, আবার যদি তাকে ইলেকশন করার সুযোগ দেওয়া হয়, তাহলে নেক্সট টাইম আরও ফ্যাসিস্ট হতে মানুষ মানে অন্যকে উদ্বুদ্ধ হবে আর কি। আপনি দেখেন যে বর্তমানে যে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে, এগুলো কিন্তু হাসিনা থেকে শিখবে যে আমি এত মানুষ হত্যা করেও সামনে আমার ক্ষমতার মসনদকে আমি টিকাতে পারবো, তাহলে আপনি দেখবেন কোনো বিচার হবে না, আগামীতেও লোকজন উদ্বুদ্ধ হবে। গত 17 বছর আপনি দেখেন যে যেভাবে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, আমরা তো আইনজীবী হিসেবে আমরা দেখেছি এগুলো। একজন মানুষের বাড়ি বুলডোজার দিয়ে 2বার 3বার করে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই ব্যারিস্টার আরমান সাহেব কিন্তু আমার কলিগ ছিলেন, আমরা একই চেম্বারে ছিলাম। আমি রাত্র 8টার সময় আমার কাছ থেকে তিনি পাশাপাশি রুমে আমরা বসতাম একই চেম্বারের মধ্যে, আমার কাছ থেকে উনি রাত্র 9টার সময় বের হয়ে গেলেন, বের হয়ে যাওয়ার পর 11টার সময় উনি গুম হয়ে গেলেন। আমরা কিন্তু ওনাকে দেখেছি, এবং তার আর্তনাদ, তার পরিবারের আর্তনাদ, তার শিশু, একদম বাচ্চা শিশুদের আর্তনাদ আমরা দেখেছি। আপনি দেখেন এই যে কী বলে, এখানে আমাদের উপদেষ্টাগণ যখন গেলেন আয়নাঘর পরিদর্শন করতে, সেখানে গিয়ে যে ছোটো ছোটো কুঠুরির মধ্যে রাখা হতো, এটা কিন্তু এই হাসিনার আবিষ্কার। এর আগে কিন্তু এরকম আমরা কখনো শুনিনি, যেভাবে মানুষকে গুম করে রাখা যায়। তো আপনি এই দলটাকে কিভাবে আবার আপনি ইলেকশনের সুযোগ দিবেন? তাহলে এই দেশের মানুষ কি বিচার পাবে না?
এই জন্য আওয়ামী লীগের বিচার হওয়া উচিত, দলগতভাবে বিচার হওয়া উচিত। সেক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন যেটা আছে সেটা সংশোধন করে বিচার হতে পারে। এছাড়া সন্ত্রাস বিরোধী আইন নামে একটা আইন আছে, এই আইনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুযোগ আছে। আমি মনে করব, আমাদের আবেদন থাকবে বা আমাদের দাবি হলো এইটা, এই সরকার, এই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে এই আইনের মধ্যে থেকে নিষিদ্ধ করে আগামী নির্বাচন অনুষ্ঠান করবেন। পাশাপাশি যে হত্যা বা খুনগুলো যেগুলো হয়েছে এগুলোর বিচার হতে হবে। এই বিচার বাংলাদেশের দেশীয় আইনেও হতে পারে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে আইন আছে এই আইনের মাধ্যমে হতে পারে। এই ট্রাইব্যুনালের আইনে ইতিমধ্যেই আমরা দেখেছি বা আমরা শুনেছি যে এখানে অলরেডি তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা হচ্ছে বা শোনা যাচ্ছে আর কি। আওয়ামী লীগের যারা এখন শীর্ষস্থানীয় যারা নেতা আছে এদের বিরুদ্ধে এই ট্রাইব্যুনাল তদন্ত রিপোর্ট সাবমিট করার পরেই বিচার মূলত শুরু হয়ে যাবে। সুতরাং বিচার করতে কিন্তু যখন তদন্ত রিপোর্ট সাবমিট হবে এরপরে সাক্ষীগুলো দ্রুত যদি নিয়ে ফেলা যায় বিচার কিন্তু হয়ে যাবে। তো এই জন্য আমরা মনে করি এই বিচার হওয়াটা খুব বেশি মানে কঠিন কাজ না, এটা হওয়া দরকার এবং বিচার সংস্কার পাশাপাশি নির্বাচন হওয়া দরকার। আমি একটু রাকিব আপনার কাছে এসে যেটা জানতে চাই যে বিগত 17 বছরে তো মানুষ আসলে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং জুলাই গণ অভ্যুত্থানের পরে মানুষের তো একটা আকাঙ্ক্ষা ছিল যে নির্বাচন হবে, এবার ফেয়ার ভোট হবে, এবার অনেক মানুষ যারা এনআইডি করার পরে ভোট দিতে পারেনি তারা এবার একটু ভোট দিতে পারবে। তো সেরকম নানান কিছুতে এখন যখন অন্তর্বর্তীকালীন সরকার কিছু দিন পেছাচ্ছেন বা ডিসেম্বর থেকে জুন এমন একটা সময়কালও ধরে দেওয়া হয়েছে, শুরুতে ডিসেম্বর ছিল, পরে জুন জুলাই হয়ে গেছে, তো অনেকেই ভাবছেন যে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো এটাকে প্রলম্বিত করতে চাইছেন। তো সেই ক্ষেত্রে আপনার মতে যে রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় তাদের কি করণীয় হতে পারে এই সময়টাতে? নির্বাচন ছোট প্যাকেজ এবং বড় প্যাকেজের মাধ্যমে ডিসেম্বর কিংবা নেক্সট 2026 জুনের কথা বলা হচ্ছে, কিন্তু ধরুন ঐক্যমত সংস্কারের বিষয় ধরেন ম্যাক্সিমামগুলাই মানে একেবারে ম্যাক্সিমামগুলাই কিন্তু সবাই একমত। তো ধরুন আপনি ধরেন এই সংস্কারগুলো তো আসলে ধরেন এগুলো সফটওয়্যারের কাজ, যে আমার আইন সংস্কার এই সরকারের আমলে কিছু অধ্যাদেশ জারি হবে আর পরবর্তী সরকার আছে সংসদের মাধ্যমে সেটাকে বৈধতা দেবে। ধরেন হচ্ছে কি আপনার এই কাজগুলো করতে তো আর ধরেন মানে অনন্তকাল লাগার কথা না, 1 নম্বর যুক্তি। 2 নম্বর যুক্তি হচ্ছে ধরেন আপনি যদি ছোটো প্যাকেজে বলেন বড় প্যাকেজে বলেন, আমি মনে করি 2টা ডিসেম্বরের মধ্যে হওয়া দরকার এবং হওয়া যায়, প্র্যাকটিক্যালি সম্ভব। আর 3 নম্বর কথা হচ্ছে কি মানুষ কি মানে আসলে ভোট কি আসলে হবে কি না বা মানুষ ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে মানে ভোট দিতে চায়, তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে কি ধরুন এই মুহূর্তে আরেকটি বিষয় জিনিস অনেকে আসলে জিনিসটাকে অ্যাড্রেস করছে না। আপনি জানেন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস হতে যাচ্ছে রোহিঙ্গা সংকট। আমাদের যে মিয়ানমার যে করিডোরে আমাদের করিডোর দেওয়ার নিয়ে যে প্রশ্ন উঠছে এবং সেই করিডোরের জন্য যে আমাদেরকে যে গৃহযুদ্ধের ফাঁদে ফেলে দেওয়া হচ্ছে এবং একটি গোষ্ঠী চাচ্ছে যে এখানে যদি যুদ্ধ বা যদি কোনো ধরনের আনরেস্ট কোনো সিচুয়েশন দাঁড় করায় তাহলে দেশের ক্ষতি হবে, কিন্তু তাদেরকে যদি বেনিফিট দিয়ে ক্ষমতা প্রলম্বিত করা যায় তাহলে হচ্ছে কি ধরেন ক্ষমতা ইলেকশন তখন তার ধরেন যখন আপনার এরকম একটা পরিস্থিতি তৈরি হবে তখন তো আপনি আমি কেউ তখন ইলেকশনের কথা বলবো না, তখন বলবো যে আগে দেশ বাঁচাও। তো সুতরাং আমাদের এই সার্বভৌমত্বের প্রশ্নে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ইনক্লুডিং ইন্টারিম গভর্নমেন্ট, এনসিপি, অন্যান্য সবাই আমাদের সিভিল সোসাইটি সবার আসলে একমত হওয়া উচিত এবং এই বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া উচিত না এবং এই বিষয়টি অক্ষুণ্ণ রেখেই আমাদের জাতীয় ইলেকশন নেক্সট ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এবং এই নির্বাচনটি হওয়া উচিত অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে শেষ কথাই বলবো যে সেটা হচ্ছে কি আসলে আমাদের এই যে আমাদের এই মুহূর্তে আমাদের জাতীয় ঐক্যটি খুব জরুরি এবং আরেকটি বিষয় হচ্ছে কি যে আমি যে কথাটি বলছিলাম যে করিডোর বিষয়ে এবং আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে সেটি যেই হোক না কেন আবার বলি যেই হোক না কেন যে গোষ্ঠী হোক না কেন কাউকে ছাড় দেওয়া উচিত না। অ্যাডভোকেট শাহিন আপনার কাছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে, এটিএন বাংলার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান? আমি যেটা মনে করি যে সবার কামনা করা উচিত বাংলাদেশে এখন এর সুযোগ এসেছে, এই সময় সংস্কার মৌলিক সংস্কারগুলো হয়ে নির্বাচনগুলো মানে হয়ে যাওয়া উচিত। নির্বাচনও যেন প্রলম্বিত না হয় আবার সংস্কারও যেন না হয়, এটা যেন না হয়, দুইটা যেন প্যারালালি হয় এবং সংস্কার মানে মৌলিক সংস্কারগুলো হওয়া সাপেক্ষে নির্বাচনটা হওয়া উচিত বলে আমি মনে করি এবং বাংলাদেশের মানুষও তাই মনে করে, আমি এটা বিশ্বাস করি। অনেক ধন্যবাদ দুজনকে গঠনমূলক আলোচনার জন্য, বেশ চমৎকার একটা আলোচনা হয়েছে। ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এটিএন বাংলাকে ধন্যবাদ। দর্শক, আজও আমরা কথা বললাম রাষ্ট্র সংস্কার নাকি নির্বাচনে। এসআরএস ইন্টারন্যাশনাল বিডি প্রেজেন্স টার্নিং পয়েন্টে আমরা বরাবরই বর্তমান দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে কথা বলছি এবং বর্তমান সময়ে রাষ্ট্র সংস্কার নাকি নির্বাচন এই প্রশ্নটাই আসলে গুরুতর একটি প্রশ্ন হয়ে উঠেছে। সেটার উত্তর নিয়ে প্রতি সময়ই আলোচনা হচ্ছে এবং সেখান থেকে কিছু আপনি জানতে পারছেন এমনটাই আশা করছি এবং বিদায় নিচ্ছি আজকের মতো।